সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকে বিকাশ মনোবিজ্ঞান পার্ট 2 এর 7 নম্বর লেকচার। আজ আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে আলাপ আলোচনা করব। আমি নিত্যানন্দ গাইন, প্রভাষক, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা। সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সিলেবাসের চ্যাপ্টার 2 আর্লি অ্যাডাল্টহুডে আজ আমরা ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কিত বিভিন্ন থিওরি বা তত্ত্বগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা মোটামুটি 5টা মডেল নিয়ে আলোচনা করব। একটি আদর্শগত মডেল, ঘটনাসূচি মডেল, সংরক্ষণ মডেল, টাইপোলজি মডেল এবং সমন্বিত অ্যাপ্রোচ। তো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। আদর্শগত মডেল। আদর্শগত মডেল বর্ণনা করে একজন মানুষের জীবনের স্বাভাবিকভাবে যে সমস্ত ঘটনাগুলো বিভিন্ন বয়সে ঘটে যায় সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে। এখানে একটি বিষয় আমাদের জেনে রাখতে হবে যে নরমেটিভ হলো কমন টু এ পপুলেশন, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো প্রত্যেকটি মানুষের জীবনেই মোটামুটি একই রকম ভাবে ঘটে সেগুলিকে আমরা বলছি নরমেটিভ বা সাধারণ বিষয়। এই আদর্শগত মডেল গবেষণায় এরিকসনের ইন্টিমেসি ভার্সাস আইসোলেশন এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরিকসন বলছেন যে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে মানুষের এই ইন্টিমেসি ভার্সাস আইসোলেশন বিষয়টি, এই ডেভেলপমেন্টটি হয়ে থাকে। এখানে দ্বন্দ্বের বিষয় হয় যে কিভাবে একটি ভালোবাসাপূর্ণ সম্পর্কে মানুষ নিজেকে নিয়োজিত করবে সেই বিষয়টি নিয়ে। এরিকসন বলছেন যে এই স্টেজে এসে যদি আমরা সম্পর্কের ক্ষেত্রে কমিটমেন্ট, নিরাপত্তা এবং কেয়ারিং এর বিষয়গুলো বিবেচনা করি তাহলে এটি একটি ভালো ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে। আর যদি কোনো ব্যক্তি ইন্টিমেসি অ্যাভয়েড করে, কমিটমেন্টে ভয় পান এবং রিলেশনশিপ ভালোভাবে বিল্ড আপ করতে না পারেন, সেক্ষেত্রে তাকে একাকিত্বে বা হতাশায় ভুগতে হতে পারে। এই স্টেজের সফলভাবে শেষ করতে পারলে ব্যক্তির মধ্যে ভার্চু অফ লাভ তৈরি হয়। আদর্শগত মডেলের কিছু সমালোচনা আছে, যেমন কিছু ভালো দিক আছে তেমনি কিছু প্রত্যেক থিওরির কিছু দুর্বলতা থাকে। ম্যাক অ্যাডামস 2001 সালের গবেষণায় উনি বলছেন যে এই মডেলটির ফেস ভ্যালিডিটি খুব ভালো। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যখন এরিকসনের এই তত্ত্বটি আবিষ্কার হয়নি সেই সময়ে ধারণা করা হতো যে মানুষের ব্যক্তিত্ব লেট অ্যাডাল্টহুড বা মিডল এজের আগেই তৈরি হয়ে যায়। কিন্তু এরিকসন এই থিওরিটি দেওয়ার পর থেকে বিকাশ মনোবিজ্ঞানীগণ সচেতন হয়েছেন যে শুধুমাত্র শৈশব বা কৈশোর নয়, মানুষের জীবনের মধ্য বয়স বা প্রাপ্ত বয়স এই সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই থিওরির আরেকটি দুর্বল দিক যে কিভাবে ডেভেলপমেন্ট হয় সেই বিষয়টি এখানে স্পষ্ট করে বলা নেই। নরমেটিভ মডেল নিয়ে কাজ করেছেন
ড্যানিয়েল লেভিসন, ওনার থিওরির নাম সিজনস অফ লাইফ থিওরি। এই সিজনস অফ লাইফ থিওরিতে উনি কিছু স্টেজ ওয়াইজ ডেভেলপমেন্টের কথা বলেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর্লি অ্যাডাল্ট ট্রানজিশনের কথা বলছেন উনি 17 থেকে 22 বছর। এই সময়ে মানুষ অ্যাডোলেসেন্সের পিরিয়ডটা শেষ করে প্রাপ্ত বয়সের দিকে অগ্রসর হয় এবং জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই স্টেজে এসে মানুষ নেয়। যেমন সে কোথায় পড়বে, কি ধরনের কর্মক্ষেত্র বেছে নিবে, কার সাথে সম্পর্কে জড়াবে, এবং সে সিদ্ধান্ত নেয় যে তাকে বাড়ি ছাড়তে হবে, এবং এই যে বাড়ি ছেড়ে যেতে হবে তার, এই বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়ে যায় এই আর্লি অ্যাডাল্ট ট্রানজিশনে। এন্টারিং দ্য অ্যাডাল্ট ওয়ার্ল্ড, লেভিনসন বলছেন 22 থেকে 28 বছর বয়সের মধ্যে মানুষ প্রাপ্ত বয়সের প্রবেশ করে, এবং এই সময়ে পারসন মেক্স মোর কনক্রিট ডিসিশন রিগার্ডিং দেয়ার অকুপেশন। এই সময়ে মানুষ অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে সিদ্ধান্ত নেন পেশাগত ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, এবং এই স্টেজে এসে তার মূল্যবোধ বা লাইফস্টাইলে পরিবর্তন চলে আসে। এজ 30 ট্রানজিশন, 28 থেকে 33 বছর বয়সটাকে বলা হচ্ছে একটি ট্রানজিশন পিরিয়ড। এই সময়ে মানুষের লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায়, বিবাহ বা সন্তান লালন পালন করতে গিয়ে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, যে কারণে লাইফস্টাইলটা পরিবর্তন আসে। লেভিনসন বলছেন 33 থেকে 40 বছর বয়স সেটেলিং ডাউন, এই সময়ে মানুষ প্রতিষ্ঠা লাভ করে, অর্থাৎ তাকে একটি রুটিন মাফিক চলতে হয়, ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করতে হয় এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করতে হয়। এবং এই 33 থেকে 40 বছর বয়সটাতে বিগিনস বিহেভিং লাইক অ্যান অ্যাডাল্ট, অর্থাৎ একজন মানুষ প্রাপ্তবয়স্ক হিসেবে আচরণ করা শুরু করে। টাইমিং অফ ইভেন্টস মডেল, এই টাইমিং অফ ইভেন্টস মডেল আমাদের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করে, যেখানে বলা হচ্ছে যে শুধু বয়সের ভিত্তিতে মানুষের ব্যক্তিত্ব তৈরি হয় না, বরং কিছু প্রত্যাশিত বা অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের বিকাশ পরিস্থিতি পরিবর্তিত হয়ে যেতে পারে। এখানে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটি বলছে যে এক্সপেক্টেড পয়েন্ট আর একটি আনএক্সপেক্টেড পয়েন্ট। এক্সপেক্টেড পয়েন্ট কি? যে বিষয়গুলো সাধারণত মানুষের জীবনে খুব স্বাভাবিকভাবে ঘটে বা সবার কাছে যেটি প্রত্যাশিত, যেমন ম্যারেজ ইন ইয়াং অ্যাডাল্টহুড অ্যান্ড রিটায়ারমেন্ট ইন লেটার অ্যাডাল্টহুড, অর্থাৎ অ্যাডাল্টহুডের শুরুতে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় প্রাপ্তবয়সের শুরুতে, এবং প্রাপ্তবয়সের শেষে গিয়ে চাকরি থেকে অবসরে যান, এটি খুব স্বাভাবিক ঘটনা। আর আনএক্সপেক্টেড পয়েন্ট কি? ক্যান্সার ইন এ চাইল্ড, একটি শিশুর ক্যান্সারে আক্রান্ত হওয়া, অথবা 90 বছর বয়সে গিয়ে কারো বিয়ে হওয়া, যেটি আসলে সমাজের প্রচলিত যে নিয়ম বা বিশ্বাস সেটির পরিপন্থী, এবং এরকম ঘটনা কেউই প্রত্যাশা করেন না। তো আমরা দেখে নেব যে কিভাবে টাইমিং অফ ইভেন্টস মডেল আমাদের ব্যক্তিত্ব গঠনে বা ব্যক্তিত্বের বিকাশে সহযোগিতা করে। এরপরে আমাদের সংলক্ষণ মডেল বা ট্রেডস মডেল আসবে। এই মডেলটিকে বিগ 5 ফ্যাক্টর মডেল বলা হয়, অর্থাৎ এখানে 5 ধরনের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য সম্পন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে। মোটামুটি ধারণা করা হয় যে এই 5টি ক্যাটাগরির কোনো একটি ক্যাটাগরিতে প্রত্যেকটি মানুষের ব্যক্তিত্ব ফিট করে যাবে, যদিও এটি সবার ক্ষেত্রে একরকম না হতে পারে, কারো কারো মধ্যে মিশ্র ব্যাপার থাকতে পারে, তবুও মোটামুটি ইন জেনারেল ধরে নেওয়া যায়
যে এই সংলক্ষণ মডেল বলতে যে 5টি বৈশিষ্ট্যের ক্যাটাগরি এখানে উপস্থাপন করা হয়েছে, প্রত্যেকটি ব্যক্তির কোনো না কোনো ব্যক্তিত্ব ধারা এটির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই 5টি ক্যাটাগরিকে খুব সহজে মনে রাখার জন্য আমরা ওশান, OCEAN বা সমুদ্র এরকম ভাবে মনে রাখতে পারি। অর্থাৎ O for openness to experience, C conscientiousness, E extraversion, A agreeableness এবং N neuroticism। এখন আমরা এক এক করে এই বিষয়গুলো একটু আলোচনা করি। ওপেননেস টু এক্সপেরিয়েন্স। ওপেননেস টু এক্সপেরিয়েন্স হচ্ছে এই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারা অভিজ্ঞতা লাভ করতে চায়, যে কোনো ধরনের অভিজ্ঞতায় তারা নিজেদেরকে ফিট করতে চায়। এরা সাধারণত ইমাজিনেটিভ হন এবং বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক কার্যক্রমে নিজেদেরকে জড়িত রাখেন। তাহলে এখন আমরা একটু দেখে নেব যে এই ধরনের মানুষগুলো কিভাবে চিন্তা করেন। ওনাদের চিন্তার ধরন সবসময় থিঙ্ক আউটসাইড দ্য বক্স, অর্থাৎ সবসময় স্রোতের বিপরীতে গিয়ে বা প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজেরা চিন্তা করতে পারেন। একটি ঘটনা কিভাবে ঘটে, কেন ঘটে, সাধারণভাবে মানুষ যেটা চিন্তা করে ওনারা সেটি একটু ভিন্নভাবে চিন্তা করেন। এখন আমরা আসবো কনসেন্ট্রিয়াসনেস, অর্থাৎ সচেতন যারা। কারা সচেতন? এই ধরনের মানুষদের নিজেদের ব্যবহার বা আচরণ নিয়ন্ত্রণের একটি অত্যন্ত শক্তিশালী ক্ষমতা থাকে এবং তারা তাদের আচরণ সর্বদা গোল ডিরেক্টেড বা লক্ষ্য অভিমুখী হয়ে থাকে, অর্থাৎ তারা লক্ষ্যচ্যুত হন না, নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বদা সচেষ্ট থাকেন। এক্সট্রোভার্সন। এক্সট্রোভার্সন বলতে আমরা বহির্মুখী ব্যক্তিত্বকে বুঝি, যারা সমাজে মানুষের সাথে থাকতে চান, অতি সামাজিক, সবসময় মানুষের পাশে দাঁড়াতে চান, প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন সংগ্রাম মিশুক প্রকৃতির লোকজন এই এক্সট্রোভার্সনের মধ্যে আসবে। এরপরে আসবে এগ্রিয়েবলনেস। এগ্রিয়েবলনেস refers to how people tend to treat relationship with others, অর্থাৎ একজন মানুষের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কিভাবে সম্পর্কটাকে মেনটেন করে সেই বিষয়টি এগ্রিয়েবলনেস। এই ধরনের লোকজন সচরাচর খুব বেশি না বলতে পারেন না, মোটামুটি সবার সাথে মিলিয়ে চলার চেষ্টা করেন এবং দ্রুত মতামতও পরিবর্তন করেন পরিস্থিতির চাপে পড়ে। নিউরোটিসিজম। এই ব্যক্তিরা সর্বদা যে কোনো বিষয় নিয়ে নেতিবাচক চিন্তা ভাবনা করেন এবং যে কোনো বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন থাকেন। পজিটিভ চিন্তা ভাবনা ওনাদের ভিতরে কম দেখা যায়। এখন আমরা এক নজরে এই ট্রেট মডেলগুলো একটু দেখে নেই যে কোন কোন বৈশিষ্ট্য কেমন, কতটুকু কাদের মধ্যে দেখা যায়। ট্রেট মডেল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেট মডেলের দুপাশে একদিকে লো স্কোর, একদিকে হাই স্কোরিং এর ব্যাপারটা আছে। এখন আমরা দেখি যে ওপেননেস এর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে। ইমাজিনেশন, ফিলিংস, অ্যাকশনস এবং আইডিয়াস। অর্থাৎ যারা ওপেননেস তারা কল্পনাপ্রবণ, অনুভূতিপ্রবণ, অ্যাক্টিভ থাকবেন এবং নতুন নতুন আইডিয়া কিন্তু তারা তৈরি করতে পারেন। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে ওপেননেসে যদি কারো স্কোর কম হয় তাহলে তারা কেমন হবেন? তারা হবেন প্র্যাকটিক্যাল, কনভেনশনাল, প্রিফার্স রুটিন। এই মানুষগুলো খুব কঠোরভাবে নিয়ম নীতি মেনে চলে এবং খুব বাস্তবিক চিন্তা ভাবনা করে থাকেন। অন্যদিকে যদি এই ওপেননেসের স্কোর হাই হয় তাহলে ব্যক্তির মধ্যে কি ধরনের বৈশিষ্ট্যগুলো আসে? কিউরিয়াস, কৌতূহল প্রবণ,
ওয়াইড রেঞ্জ অফ ইন্টারেস্ট, আগ্রহের বিভিন্ন বিষয়ে তাদের আগ্রহ থাকে এবং তারা খুব স্বাধীনচেতা হয়ে থাকেন। দ্বিতীয় পয়েন্ট, কনসাইন্টিয়াসনেসে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বৈশিষ্ট্য কম্পিটেন্স, প্রতিযোগী, সেলফ ডিসিপ্লিন, নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, থটফুলনেস, সর্বদা চিন্তা ভাবনা করেন, এবং গোল ড্রাইভেন অর্থাৎ লক্ষ্য যাদের অটুট। তাহলে আমরা দেখে নিই যে এই কনসাইন্টিয়াসনেস যাদের লো স্কোরিং তারা কেমন হন। তারা হবেন ইম্পালসিভ, কেয়ারলেস, ডিসঅর্গানাইজড। এরা নিজেরা কোনো কিছু তোয়াক্কা করে না, অগোছালো এবং খুব আবেগপ্রবণ হয়ে যেতে পারেন। অন্যদিকে যদি স্কোরিং বেশি হয় সেক্ষেত্রে আবার ভিন্ন, তখন তারা কঠোর পরিশ্রমী, নির্ভরশীল এবং অর্গানাইজড, সুশৃঙ্খল হয়ে থাকে। আমরা এখন আসবো এক্সট্রোভার্সন বা বহির্মুখী ব্যক্তিত্বের কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো নিয়ে একটু দেখি। বহির্মুখী ব্যক্তিত্বে আমরা দেখতে পাচ্ছি তারা খুব সামাজিক হন, অ্যাসার্টিভনেস থাকে, ইমোশনাল হন এবং নিজেদের অনুভূতি সহজে বা সাবলীলভাবে প্রকাশ করতে পারেন। তাহলে এক্সট্রোভার্সন যাদের স্কোরিং লো তারা কেমন হবে? তারা শান্ত, কিছুটা চুপচাপ এবং সাধারণত কোনো ঝঞ্ঝাটে ঝামেলায় যান না, নিজেদেরকে আলাদা করে রাখেন। আর যদি এক্সট্রোভার্সনের স্কোরিং হাই হয় তারা হবেন আউটগোয়িং, সর্বদা বহির্মুখী ব্যক্তিত্ব, বাইরে দিকে যাদের নেশা, তারা হবেন খুব ওয়ার্ম, সিক অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার তাদের খুবই পছন্দ। এরপরে আমরা আসবো এগ্রিয়েবলনেসে। এগ্রিয়েবলনেসের বৈশিষ্ট্যগুলি কি কি? কোঅপারেটিভ, তারা সাধারণত খুব বিশ্বাসী হন এবং ভালো চরিত্রের বা ভালো স্বভাবের মানুষ হয়ে থাকেন। এগ্রিয়েবলনেসে যদি কারো স্কোরিং কম হয় সেক্ষেত্রে তারা ক্রিটিক্যাল, আনকোঅপারেটিভ, অসহযোগিতাপূর্ণ আচরণ করতে পারেন এবং সাসপিশাস, সন্দেহপ্রবণ হতে পারেন। এরপরে আমরা দেখি যে যদি এগ্রিয়েবলনেসে কারো স্কোরিং বেশি হয় সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে ব্যক্তি খুব হেল্পফুল হবেন, বিশ্বাসী হবেন এবং তাদের মধ্যে এমপ্যাথেটিক একটি অনুভূতি থাকে। তারা মানুষের কষ্টটাকে তাদের মতো করে অনুভব করতে পারেন, মানুষের দুঃখে তারা পাশে দাঁড়াতে পারেন। সবশেষে আমরা দেখব নিউরোটিসিজম। নিউরোটিসিজমের সমস্যা যেটি সেটি হলো টেন্ডেন্সি টুয়ার্ডস আনস্টেবল ইমোশনস, অর্থাৎ তাদের আবেগ স্টেবিলিটি কম থাকবে, তাদের আবেগ সর্বত পরিবর্তনশীল হয়, দ্রুত পরিবর্তনশীল আবেগের অধিকারী এই মানুষ। তো একটু দেখে নেই যে নিউরোটিসিজমে যদি কারো লো স্কোরিং হয় তাহলে তাদের মধ্যে কি কি ধরনের সংলক্ষণ দেখা যায়। তারা খুব শান্ত হবেন, আবার হঠাৎ করে রেগে যাওয়ার মতো পরিস্থিতি দেখা যাবে। শান্ত মানুষ কিন্তু হুটহাট রাগ, এবং তারা সবসময় নিজেদেরকে সিকিউর রাখতে পছন্দ করে, নিরাপদে রাখতে পছন্দ করে, খুঁতখুঁতে স্বভাবের যেহেতু। এরপরে যদি কারো স্কোরিং হাই হয় নিউরোটিসিজমে তাহলে কেমন হয়? তারা হবেন অ্যাংশাস, সবসময় দুশ্চিন্তা, ভয়, অসুখী। একজন মানুষ যদি সর্বদা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে তাহলে তার পক্ষে কি সুখী হওয়া সম্ভব? প্রোন টু নেগেটিভ ইমোশনস, এবং এই ধরনের মানুষগুলোতে তারা কিন্তু নেতিবাচক আবেগ প্রকাশ করে থাকে, যেটি কিনা সকলের কাছে প্রত্যাশিত না। সবাই চায় মানুষ হেল্পফুল হোক, শান্ত স্বভাবের হোক, কোঅপারেটিভ হোক। অর্থাৎ এই যে ট্রেডগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই ট্রেডগুলির
কোনো একক বৈশিষ্ট্যধারী মানুষ দেখা খুব কঠিন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু মিশ্র বৈশিষ্ট্যের লোকজনকে দেখতে পাই। এরপরে আমরা এই 5 ফ্যাক্টর মডেলের মূল্যায়ন নিয়ে একটু আলোচনা করব বা সমালোচনা যেটা। এই মডেলটি বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে এটি টেস্ট করা হয়েছে এবং সেখানকার যে গবেষণালব্ধ ফলাফল, সেই ফলাফলে দেখা যাচ্ছে যে এটির গ্রহণযোগ্যতা মোটামুটি সব দেশেই পাওয়া গেছে। যদিও কিছু কিছু গবেষণা হয়েছে যেখানে তারা এই মডেলের বিরোধিতা করেছেন বা এই মডেলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরকম একজন ব্যক্তি জন, উনি বলছেন যে এই থিওরিটি বর্ণনামূলক, অনুসন্ধানমূলক নয় এবং এটি ব্যক্তিতে ব্যক্তিতে যে পার্থক্য হতে পারে ব্যক্তিত্ব বিকাশে, সেই বিষয়কে এড়িয়ে যাওয়া হয়েছে এবং যেখানে ব্যক্তিত্বের ক্যাটাগরি করা হয়েছে, যে ক্যাটাগরির বৈশিষ্ট্যগুলি একজন ব্যক্তির জন্য সবগুলি নাও হতে পারে, কিছু ভিন্ন রকমেরও হতে পারে, সেই বিষয়টি এই মডেলে উপস্থাপন করা হয়নি। এবং এই মডেলের আরেকটি দুর্বলতা যেটি ছিল, সেটি মানুষের বিহেভিয়ারের কারণ এবং ফলাফল, এই বিষয়গুলি উল্লেখ করা হয়। এখন আমরা চলে যাব টাইপোলজি মডেলে। এই টাইপোলজি মডেলে আমরা দেখব যে ফ্রাইডম্যান এবং রোজেনম্যান ওনারা মানুষের ব্যক্তিত্বকে দুটি ক্যাটাগরিতে ভাগ করেছে। একটিকে বলা হচ্ছে এ টাইপ পার্সোনালিটি, আরেকটিকে বলা হচ্ছে বি টাইপ পার্সোনালিটি। এখন এই এ টাইপ পার্সোনালিটির লোকজনের বৈশিষ্ট্য কেমন একটু দেখেন। এ টাইপ পার্সোনালিটির লোকজন কম্পিটিটিভ, তারা প্রতিযোগী এবং ইমপেশিয়েন্ট, এরা কিন্তু একটু অধৈর্য টাইপের এবং খুব তাড়াহুড়া করেন, টেম্পারামেন্ট হঠাৎ করে হারিয়ে ফেলেন। আর বি টাইপ পার্সোনালিটি, তারা ইজি গোয়িং, অর্থাৎ যেভাবে চলছে চলুক, এত চিন্তা করার কিছু নেই, লেস হারিড, হচ্ছে হবে, ব্যস্ত হওয়ার কি আছে। এবং লেস হোস্টাইল পার্সন, তারা কিন্তু সাধারণত শান্ত স্বভাবের হন এবং কারোর জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে চান না। এই টাইপোলজি মডেল আরেকটি বিষয় তুলে ধরেছেন ব্লক। উনি আবার ব্যক্তিত্বকে তিনটি ভাগে ভাগ করেছেন, যেখানে একটিকে বলা হচ্ছে ইগো রেজিলেন্ট, একটিকে বলা হচ্ছে ওভার কন্ট্রোল, আর একটি আন্ডার কন্ট্রোল। ইগো রেজিলেন্ট কি? ইগো রেজিলেন্টের ব্যক্তিত্বের মানুষ যারা, তারা ওয়েল অ্যাডজাস্টেড, অর্থাৎ যে কোনো পরিস্থিতি তারা খাপ খাইয়ে নিতে পারে। কনফিডেন্ট, তারা খুব আত্মবিশ্বাসী এবং টাস্ক ফোকাসড, তাদেরকে কোনো কাজ যদি দেওয়া হয় তাহলে সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না, অর্থাৎ দায়িত্ব যেটি দেওয়া হয়েছে সেটি সুচারুরূপে পালন করার জন্য তারা বদ্ধপরিকর থাকে। আচ্ছা, এখন আমরা আসি ওভার কন্ট্রোল যারা, তারা কেমন? তারা একটু লাজুক স্বভাবের, চুপচাপ, বিঘ্ন এবং তারা কোনো ঝামেলা ঝঞ্ঝাট দ্বন্দ্বে জড়াতে চান না। আন্ডার কন্ট্রোল, এই আন্ডার কন্ট্রোল ব্যক্তিত্বের অধিকারী যারা, তারা সাধারণত অ্যাক্টিভ, এনার্জেটিক, ইম্পালসিভ, কিন্তু তাদের একটু সমস্যা, তারা কিন্তু দ্রুত মনোযোগ হারিয়ে ফেলতে পারে। তারা
পরিশ্রমী হয়ে থাকেন এবং খুব জলি মুডে থাকেন। এবার আমরা আলোচনা করব ইন্টিগ্রেটিং অ্যাপ্রোচ বা সমন্বিত অ্যাপ্রোচ। এটিকে সমন্বিত বলা হচ্ছে এই জন্য, একটু আগে আমরা যে থিওরিগুলো দেখেছি সমস্ত থিওরিগুলোকে মিলিয়ে একটি থিওরি তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সমন্বিত অ্যাপ্রোচ। এইখানে ব্যক্তিত্বের কয়েকটি ধরনের কথা বলা হয়েছে, যে ধরনগুলির মধ্যে পূর্বে আমরা যে ব্যক্তিত্বের থিওরিগুলো দেখে এসেছি সেগুলি এটার মধ্যে একটি মিক্সিং প্রভাব আছে। এই সমন্বিত অ্যাপ্রোচ এখানে ব্যক্তিত্বকে মৌলিক প্রবণতা, বাহ্যিক প্রভাব, চারিত্রিক অভিযোজন, আত্মধারণা, উদ্দেশ্যমূলক জীবনী এবং গতিশীল প্রক্রিয়া হিসেবে তুলে ধরা হয়েছে। এই অ্যাপ্রোচটি করা হয়েছিল যে যারা আমাদের বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের মডেল প্রদান করেছেন তাদের এক পক্ষ বলছে ব্যক্তিত্ব স্থিতিশীল, অর্থাৎ ব্যক্তিত্ব সবসময় স্থির, এটি একবার তৈরি হয়ে গেলে সেটি সহজে পরিবর্তনযোগ্য নয়। আর আরেক পক্ষ বলছেন যে না, ব্যক্তিত্ব স্থিতিশীল নয়, এটি পরিবর্তনশীল, অর্থাৎ সময়ের প্রেক্ষিতে, বয়স হওয়ার প্রেক্ষিতে বা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব বদলে যেতে পারে। এই দুই মতবাদীরা এক পক্ষ আর এক পক্ষকে সর্বদা অস্বীকার করে গেছে। অর্থাৎ যারা স্থিতিশীল মতবাদী তারা বলেছে যে পরিবর্তনশীল মতবাদীদের ধারণাটা ঠিক নয়। তো আসলে প্রকৃতপক্ষে এই ব্যক্তিত্বের এই দুই মতধারা, অর্থাৎ পরিবর্তনশীল এবং অপরিবর্তনশীল, এই দুটি বিষয়ের সমন্বয়ে একজন মানুষের ব্যক্তিত্ব বিকাশ লাভ করে। এই বিষয়টি পরবর্তীতে কাস্টা এবং ম্যাকেয়ার ওনারা অনুধাবন করেছেন এবং সেই অনুযায়ী প্রচলিত মোটামুটি সবগুলি ব্যক্তিত্ব অ্যাপ্রোচকে একত্রিত করে ওনারা বলছেন যে আমরা ব্যক্তিত্বকে যদি মোটামুটি সমন্বিত করে আলাপ করি বা আলোচনা করি তাহলে প্রকৃতপক্ষে ব্যক্তিত্বের বিকাশ কিভাবে ঘটে সেই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে বেসিক টেন্ডেন্সির মধ্যে অন্তর্ভুক্ত শারীরিক স্বাস্থ্য, আকর্ষণীয়তা, মানুষের যৌন ইচ্ছা, বুদ্ধিমত্তা এবং তার পোশাক পরিচ্ছদ। আবার ব্যক্তিত্ব কিছু বাহ্যিক বিষয়ের দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়। আমরা একটি ছোট্ট উদাহরণের সাহায্যে এই সমন্বিত অ্যাপ্রোচটাকে ব্যাখ্যা করতে পারি। ধরে নেই একজন মানুষের বেসিক টেন্ডেন্সি বা মৌলিক প্রবণতা, তার ভিতরের একটি মৌলিক প্রবণতা, শিল্পী মনোভাবাপন্ন একটি প্রবণতা আছে, বা সে গান গাইতে তার ভালো লাগে বা সে গান গাইতে পারে। ধরে নিচ্ছি যে তার মধ্যে একটি মৌলিক প্রবণতা আছে নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার বা ইচ্ছা আছে সেরকম। তাহলে বাহ্যিক ইনফ্লুয়েন্স গুলো কি কি? এই ব্যক্তিটি যদি পরিবেশের অনুকূলে পান, যেমন তাকে যদি যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, সুযোগ সুবিধা দেওয়া যায়, ভালো শিল্পীর তত্ত্বাবধানে থেকে গান শিখতে পারেন, তাকে যদি সেরকম আর্থিক সাপোর্ট দেওয়া যায়, তাকে যদি ভালো গীতিকার বা সুরকারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার এই যে শিল্পী হয়ে ওঠার যে বেসিক টেন্ডেন্সি ছিল, মৌলিক প্রবণতা ছিল, সেটি বিকশিত হওয়ার সুযোগ পাবে। আর যদি সেই সুযোগটি না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো তার আর শিল্পী হয়ে ওঠা হবে না, তখন সে
তার অন্য কোনো একটি পেশাকে বেছে নেবে। এখন আমরা আসি যে চারিত্রিক অভিযোজন, অর্থাৎ যদি শিল্পী হতে চায় তাহলে তাকে মানুষের সামনে গান গাওয়ার জন্য যে এক্সট্রোভার্সন কোয়ালিটি বা বহির্মুখী ব্যক্তিত্ব অর্জন করতে হবে, সেটিতে কিন্তু তাকে অভিযোজন করতে হবে। অর্থাৎ সে যতই অন্তর্মুখী ব্যক্তিত্বের হোক না কেন, পরিস্থিতির দাবিতে বা শিল্পী হওয়ার তাগিদে তাকে বাধ্য হয়ে এক্সট্রোভার্সনের কিছু কোয়ালিটি সাথে অভিযোজন করতে হবে। অর্থাৎ মানুষের সামনে গিয়ে যদি গানই না গাইতে পারে তাহলে তার শিল্পী হওয়াটা তো সম্ভব না। তাহলে স্টেজ শো পারফর্ম করতে হবে, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি তাকে হয়তো মানিয়ে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। এরপরে আসবে আত্মধারণা। আত্মধারণা কি? একজন মানুষ যদি মনে করে যে হ্যাঁ আমি ভালো গান গাই, এটি তার ভিতর থেকে আসতে হবে। কিন্তু সে যদি চিন্তা করে না, লোকজন বলে যে আমি ভালো গাই না, বা আদৌ আমি আসলে মনে হয় পারি না, আমার কণ্ঠে সুর নেই, এরকম চিন্তা চেতনা যদি কারো ভিতরে আসে তাহলে তার কিন্তু আর শিল্পী হয়ে ওঠাটা হবে না। তাহলে আত্মধারণা বলতে ব্যক্তি নিজের সম্পর্কে কি ভাবে সেই বিষয়টি কিন্তু পরিষ্কার হতে হবে। তাহলে ব্যক্তি যদি নিজে ভাবে যে না, গান গাওয়ার মতো যথেষ্ট সক্ষমতা আমার আছে, আমার কণ্ঠের সুর ভালো, পরিবেশ পরিস্থিতি আমার অনুকূলে, আমি ভালো শিল্পীর তত্ত্বাবধানে গান শিখছি, আমি অনেক সুরকার গীতিকারের সাথে পরিচিত আছি, পরিস্থিতি যে কোনো প্রয়োজনে তারা আমাকে হেল্প করতে পারেন, আমি মানুষের সামনে সহজেই গান গাইতে পারি, মানুষের সাথে মিশতে পারি, এটি কোনো ব্যাপারই না। এরকম আত্মধারণা যদি কারো থাকে তাহলে কিন্তু তার শিল্পী হয়ে ওঠাটা সহজ হয়ে যাবে। এরপরে আসবে অবজেক্টিভ বায়োগ্রাফি বা উদ্দেশ্যমূলক জীবনী। এই উদ্দেশ্যমূলক জীবনী বিষয়টি এমন যে যেহেতু একজন ব্যক্তি শিল্পী হতে চাচ্ছেন, তাহলে উনি কি করবেন? এই পুরনো আমলের বা তার পূর্বে যারা গান গেয়ে গেছেন খ্যাতনামা শিল্পী, তাদের জীবনী তিনি পর্যালোচনা করবেন, যে তাদের জীবনে চড়াই উতরাই কেমন ছিল, তাদের শিল্পী হয়ে ওঠার পিছনের কতটুকু ত্যাগ, তাদের শ্রম সাধনা কেমন ছিল, তারা কি বাধার সম্মুখীন হয়েছিলেন, কিভাবে সেগুলো উতরে গেছেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যদি আমরা খ্যাতনামা শিল্পীদের বায়োগ্রাফি দেখি, তাদের জীবনী তত্ত্বাবধান করি, তাহলে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে এবং সে তা থেকে একজন ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারবেন যে শিল্পী হয়ে উঠতে গেলে তার সামনে কি কি বাধা আসতে পারে এবং সে বাধাগুলোকে কিভাবে অতিক্রম করা যাবে। এরপরে ডায়নামিক প্রসেস, অর্থাৎ ব্যক্তিত্ব গতিশীল প্রক্রিয়া, এটি স্থিতিশীল নয়। একটি পরিস্থিতিতে বাধা আসলে ব্যক্তিত্ব ভিন্ন রকম ভাবে বিকশিত হবে। যেটি আমরা বলছিলাম যে শিল্পী হয়ে ওঠার পরিস্থিতি যদি না থাকে, বাহ্যিক প্রভাব যদি তার বিরুদ্ধে চলে যায়, চারিত্রিক অভিযোজন যদি না ঘটানো সম্ভব হয়, আত্মধারণা যদি দুর্বল হয়ে যায়, এই অবজেক্টিভ বায়োগ্রাফি পড়ে যদি ব্যক্তি মনে করে যে না, এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় শিল্পী হয়ে ওঠা, সেক্ষেত্রে তিনি কি করবেন? তিনি তখন নিজেকে অন্য কোনো পেশায় নিয়োজিত করার চিন্তা করবেন। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আসলে ব্যক্তিত্ব বিভিন্ন ঘটনা, সেটি ব্যক্তির বাহ্যিক বিষয় হতে পারে, ব্যক্তির অভ্যন্তরীণ বিষয় হতে পারে, ব্যক্তির পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বদলে যেতে পারে। এখন আমরা আজকের যে ক্লাসটি এতক্ষণ আলোচনা করলাম ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন তত্ত্ব নিয়ে, সেই ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন
তত্ত্ব কিভাবে বা তত্ত্বগুলো থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসে সেগুলো একটি ধারণা নেই। অতি সংক্ষিপ্ত প্রশ্নের সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা ধারণার প্রবক্তা কে? এটি খুব সহজ, আমরা বলতে পারি এরিকসন অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা ধারণার প্রবক্তা। টাইপোলজি মডেলের জনক কে? সংক্ষিপ্ত প্রশ্নে দেখছি সংক্ষেপে ঘটনা সূচি মডেল ব্যাখ্যা করো। এবং রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে ব্যক্তিত্ব বিকাশের সংলক্ষণ মডেল আলোচনা করা, অর্থাৎ ট্রেট মডেল যেটি আমরা একটু আগে পড়িয়েছি, এই মডেলটি বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে সে কারণে সংক্ষেপে সমস্ত তত্ত্বগুলোকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী এটি তোমাদের কাজে আসবে। পাশাপাশি টেক্সট বুকের কোনো বিকল্প নেই। তোমরা বেশ কিছু টেক্সট বই আমি সাজেস্ট করতে পারি। এই বিষয়গুলো যদি এখান থেকে তুমি পড়ো তাহলে তোমার ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে। আমি যেমন এই লেকচারটি তৈরি করার জন্য হারলকের ডেভেলপমেন্টাল সাইকোলজি লাইফ স্প্যান অ্যাপ্রোচ বইটি ফলো করেছি এবং বাংলা বই হিসেবে আমিনুল স্যারের বিকাশ মনোবিজ্ঞান ও আবুল বাশার তালুকদার স্যারের বিকাশ মনোবিজ্ঞান 2 এই দুটি বইও কিন্তু তোমার অনেক কাজে আসবে। পরিশেষে কার্ল ইউং এর একটি কোটেশন দিয়ে ক্লাস শেষ করব। কার্ল ইউং বলছেন, ইউ আর হোয়াট ইউ ডু, নট হোয়াট ইউ সে ইউ উইল ডু। অর্থাৎ তুমি যা করো তুমি আসলে তাই, তুমি কি করবে সেটি তুমি নও। সুতরাং এই করোনা পরিস্থিতিতে আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া সুস্থভাবে টিকে থাকা আসলে খুব কঠিন। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী সমৃদ্ধ জীবন কামনায় শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো সবাই, দেখা হবে অন্য ক্লাসে।